আচ্ছা, সাপোজ এই কোড গ্রাফের এই লোগোর কালারটা আমার প্রয়োজন, এই গ্রিন কালারটা আমার দরকার, এখানে কি ধরনের ব্ল্যাক কালার ইউজ করছে সেটা আমার দরকার, এখানে কি ধরনের ব্ল্যাক কালার ইউজ করছে সেটা আমার দরকার, আরও কিছু কালার আছে এখানে, আরও নিচে আরও কালার দেখতে পারবো। তো সেই কালারগুলো আমি কীভাবে নিব? তো এখানে এই কালার পিক আই ড্রপার এটা ক্লিক করলাম, অ্যাক্টিভেট হয়নি এখনো, অ্যাক্টিভেট হয়নি। এই যে চলে আসলো, এটা অ্যাক্টিভেট হয়ে গেল। এখন আমি এই যে যেখানে যেখানে কার্সার নিয়ে যাব, ক্লোজ করে দিলাম, এই যে এটা চলে আসলো এভাবে। এখন আমি যেখানে কার্সার নিয়ে যাবো, এই যে কোড গ্রাফে নিয়ে আসছি কার্সার নিয়ে আসলাম, এই যে কোড গ্রাফের এই কালারের কোডটা কি ছিল সেটা এখানে দেখাচ্ছে। তো ওইখান থেকে আমি কোডটা কপি করে নেব। মানে এই যে ক্লিক করলাম, সাপোজ এই ক্লিক করার পর এই যে চলে আসলো কালার কোড, এখানে চলে আসলো। এখান থেকে আমি কালার কোডটা নিয়ে যাবো, এই হ্যাক্স কোডটা নিয়ে যাবো, 6 ডিজিটের যে কালারটা আছে সেটা নিয়ে যাব, বুঝছেন? জি স্যার, আমি শুধু কাজে একটা হ্যাঁ, এখন যেখানেই নিয়ে যাব, যেখানেই যেই কালারটা আছে সেই কালার কোডটাই সে আমাকে দিবে। আমার যেই কালারটা আমার দরকার সেখানে গিয়ে জাস্ট আমি এটা ক্লিক করবো, যে জাস্ট এটা ক্লিক করলাম, এই ক্লিক করলে হচ্ছে এই অরেঞ্জ কালারটার কোড কি সেটা আমার এখানে দিয়ে দিল। তো আমি এইভাবে হচ্ছে কালার কোড পিক করতে পারি। যেমন এখানে এখানে এই যে বিজনেস কার্ড করছে, এই বিজনেস কার্ডে একটা পিঙ্ক কালার দেখা যাচ্ছে বা ভায়োলেট কালার, যেই কালারে দেখা যাচ্ছে সেই কালারটা নিব। তাহলে এই কালারটা আমার ভালো লাগছে, তাহলে এই কালারটা নিব। তো এখান থেকে হচ্ছে জাস্ট ক্লিক করলাম, এই যে আমার এই কোড চলে আসলো। তো এটা হচ্ছে এই কাজ করে আর কি। যেমন এখানে ব্ল্যাক ইউজ করছে, ফুল ব্ল্যাক না, এটা একটা কোড, কয়টা 6টা 2, এটা একটা কোড। তারপর এখানে আবার আরেকটা ব্ল্যাক ইউজ করছে, এটা হচ্ছে কি কোড, এটা ক্লিক করলাম, এটা হচ্ছে 6টা 3, ঠিক আছে? তো এই হচ্ছে কালার কোড। আবার এখানে একটু লাইট টাইপের কালার আছে, ব্ল্যাক কালারই লাইট, ক্লিক করলাম, এখানে হচ্ছে 6টা 7। হ্যাঁ, এইভাবে এখানে এই সাইডে কালার আছে, সেইখান থেকে হচ্ছে কালার নিয়ে গেলাম। সাপোজ এই গ্রিন কালারটা ভালো লাগছে, তো এই গ্রিন কালারটা শো করবে না, এই যে আচ্ছা শো করছে, ওকে শো করছে, এই ক্লিক করলেই কালার কোড চলে আসবে, ঠিক আছে? এটা হচ্ছে এক্সটেনশনের নাম লেখা নিতে পারেন আপনারা, কালার পিক আই ড্রপার, ঠিক আছে? তারপরে কীভাবে এক্সটেনশন অ্যাড করবেন সেটা দেখা দিচ্ছি আমি। তারপরে এখানে আছে হচ্ছে আনসিন ফর ফেসবুক মেসেঞ্জার, এটা অন্য জিনিস। এটা হচ্ছে অনেক সময় কি বলে, ফেসবুকে অনেকে মেসেজ পাঠায়, এটা যদি অন করে রাখি তাহলে হচ্ছে ও মেসেজ পাঠাইলে হচ্ছে আমি দেখবো, কিন্তু তোমরা কেউ দেখবে না যে আমি সিন করছিলাম। তো তোমার মেসেজটা আমি সিন করছি সেটা তোমরা বুঝবা না, কিন্তু আমি দেখছি। তো এটা অন করে রাখলে হচ্ছে আমি সব মেসেজ দেখবো, কিন্তু সিন হবে না, সিন দেখাবে না। এটা ছিল একটা, এটা হলো আনসিন ফর ফেসবুক মেসেঞ্জার। তারপর হচ্ছে ইমেজ ডাউনলোডার, এটা হচ্ছে একটা ডাউনলোডার। ইমেজ যদি আমি ডিরেক্টলি ডাউনলোড করতে চাই তাহলে এখানে ক্লিক করে এটা দিয়ে ইমেজ ডাউনলোড করতে পারি। যে এই সাইটে কি কি ইমেজ আছে, এই যে এখানে হচ্ছে এখানে যতগুলি ইমেজ আছে সব ইমেজ দেখাচ্ছে, তো এখানে এই অবস্থায় ইমেজগুলি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোডে ক্লিক করলে সব ইমেজ চলে যাবে। একটা ফোল্ডার বানাতে হবে, লিখতে হবে সেভ টু ফোল্ডার, সাব ফোল্ডার নাম দিতে হবে, দিয়ে হচ্ছে ডাউনলোড দিব, আমার এই ইমেজগুলি সব ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? একবারে সব ডাউনলোড হয়ে যাবে। আবার এখানে কত কত পিক্সেলে আমি নিব, আমি যদি লিখি যে এখানে 3000 পিক্সেলের টিক দিই, তাহলে একদম বড় বড় সাইজ যে ইমেজগুলি সেগুলি সব চলে যাবে। এই হচ্ছে বিষয়, এটা হচ্ছে ইমেজ ডাউনলোডার। আর এটা হচ্ছে ফ্রি ডাউনলোড ম্যানেজার এক্সটেনশন, এটা অন্য জিনিস। সেটা হচ্ছে আমি ফ্রি ডাউনলোড ম্যানেজার ইউজ করি যে কোনো কিছু ডাউনলোডের ক্ষেত্রে, অনেকটা ইসের মতো, আইডিএম এর মতো, কিন্তু আইডিএম হচ্ছে একটু ডিফিকাল্ট সফটওয়্যার, মানে আইডিএম ইউজ করা উচিত না। আইডিএম ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের একটা বাগ আছে। হ্যাঁ, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের মাধ্যমে হচ্ছে কি বলে, এই 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 অ্যাপ্লিকেশনটা যারা তৈরি করছে তারা চাইলেই হচ্ছে আমার ইনফরমেশনগুলি সে নিতে পারবে। মানে লাইক এসে এটা হচ্ছে ফিশিং, এটা সফটওয়্যার ফিশিং। আমরা অনেকে সুবিধা মনে করি, কিন্তু অসুবিধা আছে, এটার অসুবিধা আছে। এই জন্য এটা ইউজ না করাই, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ইউজ না করাই ভালো। যে আমার এখানে আছে কিন্তু এটা অ্যাক্টিভেট না, হ্যাঁ অ্যাক্টিভেট না, যে রিমুভ করে দিলাম, এখনই রিমুভ করে দিচ্ছি, রিমুভ করে দিলাম।
তারপরে সোশ্যাল এইচডি ভিডিও ডাউনলোডার, ওই যে আমরা ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে হচ্ছে অনেক ভিডিও দেখি, দেখা গেলো পছন্দ হইলো, ভিডিওটা ভালো লাগছে, তো এটা দিয়ে ডাউনলোড করে নিই। আর আরেকটা হচ্ছে এই যে আমাদের ডিজাইনার যারা আছে তাদের হচ্ছে এই এক্সটেনশনটা দরকার হবে, কালার পিকেটটা দরকার হবে, আর হচ্ছে এই এক্সটেনশন দরকার হবে ফন্টস নিনজা, এটার নাম হচ্ছে ফন্টস নিনজা। এই এক্সটেনশন দরকার হবে, যেমন এই সাইটটাতে এই যে একটা ওয়েবসাইট ওপেন করলাম কোড গ্র্যাপে কি কি ফন্ট ইউজ করছে, কোড গ্র্যাপে ফন্ট ইউজ করছে এরিয়াল আর হচ্ছে হেলভেটিকা, এই দুটো ফন্ট ইউজ করছে। তাহলে এখানে আমরা দেখতেছি যে একটা ওয়েবসাইটে আসলাম, আসার পর দেখলাম যে ওদের ফন্ট ভালো লাগছে, এখন ফন্ট কীভাবে নিব, তাহলে এই ফন্ট এইভাবে নিব, এই ফন্ট নিনজাতে ক্লিক করব, ক্লিক করার পর ফন্ট নিনজা আমাকে দেখাই দিবে যে এখানে কি টাইপের ফন্ট আছে। যেমন এই যে মোবাইল অ্যাপস, এখানে মাউস নিয়ে গেলাম, এখানে দেখা যাচ্ছে হেলভেটিকা, তারপরে ফন্টের সাইজ দেওয়া আছে 16px, তারপরে কি বলে রেগুলার, আবার এখানে যে কালার ইউজ করা হয়েছে সেই কালারের কোডটাও সামনে দেওয়া আছে D6, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখলাম হেলভেটিকা ইউজ করছে। আবার এটা হচ্ছে ইমেজ, এই লোগোটা হচ্ছে ইমেজ, সেজন্য এটা দেখাচ্ছে না, সেজন্য এখানে শো করতেছে না কিছু। এই যে স্টার্ট সেলিং, এই লেখাগুলি সব হেলভেটিকা। এই যে মাঝখানে এই যে 16,553 স্ক্রিপ্ট অ্যান্ড থিমস হচ্ছে হেলভেটিকা, আর সংখ্যাটা ইউজ করছে এরিয়াল বোল্ড। এই হচ্ছে বিষয়, এটাও প্রয়োজন হবে, এটা দরকারি। আর এটা হচ্ছে গুগল সার্চ, এটা দিয়ে সার্চ করে আর কি সংক্ষিপ্তভাবে। এটার নাম কি, এটা হচ্ছে ইমেইল এক্সট্রাক্টর। এটার কাজটা আমি ভুলে গেছি, কেন অ্যাড করছিলাম সেই সময়, হয়তো বা অ্যাড করছিলাম, এখন ভুলে গেছি, টোটালি মনে নেই। আর এটা হচ্ছে ভিপিএন, যখন হচ্ছে ওই ভিপিএন প্রয়োজন হয়, যেমন হচ্ছে এই যে উইন্ডোজের সফটওয়্যার, তারপরে হচ্ছে এই অ্যাডোবের সফটওয়্যার বা আদার্স অনেক সফটওয়্যার আছে যেগুলি হচ্ছে ক্র্যাক ভার্সন ডাউনলোড করতে চাই, তো ক্র্যাক ভার্সন ডাউনলোড করতে চাইলে হচ্ছে এই ক্র্যাক ভার্সন ফ্রিতে পাওয়া যায় না, তো এটা পাইতে হইলে হচ্ছে টোরেন্ট ডাউনলোড করতে হয়। টোরেন্ট ফাইল নামে একটা ফাইল আছে, সেটা ডাউনলোডার আছে আলাদা, কিউ বিটটোরেন্ট একটা ডাউনলোডার আছে, ওই ডাউনলোডারের মাধ্যমে হচ্ছে এই সফটওয়্যারগুলি ডাউনলোড করে, সফটওয়্যারগুলির সাইট ডিফারেন্ট সাইট আছে যেগুলি হচ্ছে সরাসরি আইপি অ্যাড্রেস দিয়ে ঢোকা যায় না, মানে সরাসরি ইন্টারনেটের মাধ্যমে ঢোকা যায় না, সেজন্য ভিপিএন ইউজ করে ঢুকতে হয়। তো সেই জন্য একটা ভিপিএন এক্সটেনশন রাখছি, হোলা ভিপিএন, ঠিক আছে, হোলা ভিপিএন, এই যে এই হোলা ভিপিএন দিয়ে ঢুকি, এই ভিপিএনটা লাগে না, এটা ফালাই দিই, এটা দরকার নেই, এটা বাদ। তারপরে হচ্ছে এটা হচ্ছে অ্যাড ব্লকার, অনেক সময় সাইটে যাই যেখানে হচ্ছে গেলে অনেক অ্যাড ডিস্টার্ব করে, অ্যাড আসে শুধু, তো একটা সাইটে গেলাম ভিজিট করতে, ওখানে হয়তো প্রয়োজনীয় জিনিসপত্র আছে, বা দেখা গেলো একটা মকআপ ডাউনলোড করতে গেছি, মকআপ ডাউনলোড করতে গেলে হচ্ছে ওরা হচ্ছে ওদের অনেক পপ আপ আসে, অ্যাড আসে, ওই অ্যাডগুলি ব্লক করার জন্যই হচ্ছে এই অ্যাড ব্লকার ইউজ করি, অ্যাড ব্লক প্লাস, এটা ইউজ করি। আর ওয়ান ট্যাব হচ্ছে, আমি এখানে অনেকগুলি ট্যাব খুলছি না, কয়টা 1 2 3 4 5 5টা ট্যাব দেখা যাচ্ছে, তাই না? আপনি কি আমার কথা শুনতেছেন? হ্যাঁ, 5টা ট্যাব দেখা যাচ্ছে, 5টা ট্যাব দেখা যাচ্ছে, এই 5টা ট্যাব বা আরো অনেকগুলি ট্যাব হইতে পারে, আরো অনেকগুলি ট্যাব ওপেন করতে পারি। এখন সবগুলি ট্যাব যখন ওপেন থাকে তখন হচ্ছে কোন ট্যাবে যাবো সেটা খুঁজে পাই না, সেটা ক্লিক করতে অসুবিধা হয়ে যায়। এই জন্য ওয়ান ট্যাবে ক্লিক করলে এখন দেখবেন সবগুলি হচ্ছে ওয়ান ট্যাবে চলে যাবে, এই যে সবগুলি একটা সাইড হয়ে যাচ্ছে, হ্যাঁ, সবগুলি একটা ট্যাবের মধ্যে ঢুকে গেছে। এখন আমার এই ব্রাউজার খালি হয়ে গেছে, না? এই যে এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন এখানে শো করবে আমার এখানে কয়টা ট্যাব ওপেন ছিল। এখন আমি মিট আমার প্রয়োজন, আমি মিটে ক্লিক করলাম, এই যে মিট ওপেন হয়ে গেছে, ঠিক আছে। আমার এই ইন্দ্রজাল দরকার, ইন্দ্রজাল ক্লিক করলাম, ইন্দ্রজাল চলে আসলো। এরকম আমার যেই ট্যাবটা দরকার সেই ট্যাবে আমি ক্লিক করলাম, অনেকগুলি ট্যাব একসাথে আমি ওপেন করতে পারি, এবং আমার যেই ট্যাব প্রয়োজন সেখান থেকে আমি সেই ট্যাবে ক্লিক করে ঢুকতে পারি। তারপরে আমার এটা দরকার নেই, তাহলে আমি এখান থেকেই ক্লোজ করতে পারি। ফেসবুকটা আমার দরকার নেই, আমি ক্লোজ করে দিতে পারি, এরকম। তো এই ওয়ান ট্যাবের ইউজটা হচ্ছে এই। তো নাই, মানে দুই ওয়েট করে আসে, বুঝি নাই? ওইভাবে ডাউনলোড হতে হতে এক মাস গিয়ে যাচ্ছে। আরে
ইন্দ্রজাল ছুটে যায় কেন? একটা ফালতু জাল। তো বুঝছেন, এই যে দেখালাম এতক্ষণ যা দেখালাম দেখছেন তো? জি স্যার। হ্যাঁ স্যার দেখছি। স্যার দেখছি স্যার। আচ্ছা, এখান থেকে আপনাদের যেটা প্রয়োজন আপনারা ডাউনলোড করে এক্সটেনশন হিসেবে ইউজ করতে পারেন। আমি এক্সটেনশন হিসেবে কেমনে কিভাবে অ্যাড করে জানেন সবাই না কিভাবে এক্সটেনশন অ্যাড করে? জি স্যার জানি, অলরেডি আমি দুটো করে ফেলছি। বাহ বাহ, ফাইন ফাইন। আর তারপরে হচ্ছে এখানে একটা আছে গুগল মেইল চেকার। আমার যেই ইমেলটা দেওয়া থাকবে, ইমেল দিয়ে হচ্ছে গুগলটা সাইন ইন করা আছে, আমার কয়টা মেইল আসলো, কয়টা মেইল জমা আছে, সেটা এখানে অটোমেটিক থাকবে, অন হয়ে থাকবে। ঠিক আছে, এখন দেখাচ্ছে না কারণ এটা আমি অফ করে রাখছি এই জন্য। তো তাহলে আমি কাজ করতেছি হঠাৎ করে দেখলাম একটা মেইল ঢুকছে, তাহলে আমি এখানে দেখতে পাবো এখানে একটা মেইল আসছে, ওয়ান দেখাবে। ওয়ান দেখাইলে আমি এখানে আমার মেইলে ঢুকবো, মেইলে ঢুকে দেখবো কার মেইল আসছে, কি আসবে সব চেক করে নিতে পারবো। তো কারণ কাজেই তো থাকি, ওইভাবে তো মেইল ওপেন করে মেইল দেখা হয় না, অনেক কিছু দেখা হয় না, তাই না? তো সেই জন্য এইসব এক্সটেনশন ইউজ করা আর এক্সটেনশনের মাধ্যমে কিছু সহযোগিতা পাই। এক্সটেনশন ডাউনলোড করতে পারেন, মানে এক্সটেনশন অ্যাড করতে পারেন এমন কেউ আছেন? স্যার দেখান স্যার, দেখে দিলে ভালো হবে। যেহেতু এটা একটা টিউটোরিয়াল হচ্ছে ওটা থাকুক। আচ্ছা, সাপোজ ডাউনলোড করব হচ্ছে কি ডাউনলোড করবো, এখানে তো কিছু নাই এক্সটেনশন। আচ্ছা, মনে করেন যে আপনি অ্যাড করবেন, কি অ্যাড করবেন, এখানে কি ফালাই দিব বুঝতেছি না তো, সবই তো লাগে। ইমেল এক্সট্রাক্টরটা ফালাই দিই। এই যে ইমেল এক্সট্রাক্টর রিমুভ করে দিলাম। আচ্ছা, আরেকটা এক্সট্রাক্টর ফালাই দেই, আরেকটা ফালাই, ফন্ট নিনজাটা ফেলে দিচ্ছি। ঠিক আছে, ফন্ট নিনজা রিমুভ করে দিচ্ছি, এটা আবার অ্যাড করব। ওরে আবার তো অ্যান্সার দেওয়া লাগবে, ক্যানাডা ফালাবো, কি এটা সমস্যা, কি লিখবো, হ্যাঁ স্পিড সমস্যা দিয়ে দিই। ফন্ট নিনজা ফালাই দিলাম। এখন ফন্ট নিনজা আবার নিয়ে আসবো, গুগলে গেলাম, গুগলে গিয়ে লিখবো হচ্ছে ফন্ট নিনজা ক্রোম এক্সটেনশন। অনেকভাবে দেওয়া যায় এক্সটেনশনে ঢুকেও এটা লেখা যায়, এক্সটেনশনে ঢোকার পর এটা লেখা যায়। এই যে গুগলের এক্সটেনশন, এই যে অ্যাপস আছে না, অ্যাপসে ক্লিক করলে অথবা এখান থেকে দিলেও চলবে। এক্সটেনশন কই আমার, ভুলে গেছি। এই যে অ্যাপসে ক্লিক করলাম, অ্যাপসে ক্লিক করার পর ওয়েব স্টোর, এই যে আমার এক্সটেনশনের জায়গায় চলে আসলো। এখানে আমি এখন লিখবো যে ফন্ট নিনজা, লিখলাম শুধু ফন্ট নিনজা, অন্য কিছু না, ফন্ট নিনজা গো না, শুধু ফন্ট নিনজা ক্লিক করলাম। তো এখন ফন্ট নিনজা কই সেটা খুঁজে বের করতে হবে। তো এখানে ফন্ট নিনজা দেখাচ্ছে না, সরাসরি দেখিতে হবে, কারণ ফন্ট নিনজার একটা সাইন আছে। স্যার প্রথম যেটা শো করতেছে সার্চে ওইটাই মনে হয় স্যার। হ্যাঁ এটাই, এই যে ফন্ট নিনজা। ঠিক আছে, আসলাম এখানে। এটা আরেকটা নাম ছিল, আগে নাম ছিল ফন্ট ফেস নিনজা, এই জন্য নাম, এই জন্য খুঁজে বের করতে একটু সমস্যা হচ্ছে। নতুন করে এদের লোগোটা নতুন করে চেঞ্জ করছে, আগে ছিল ব্ল্যাক কালার, আগে মনোগ্রামটা নিনজা আর একটু ডিফারেন্ট ছিল, এখন নিনজা আর একটু মডিফাই করছে। তো অ্যাড টু ক্রোম দিলাম, তারপর অ্যাড এক্সটেনশন হিসেবে দিলাম। এখন অ্যাড হয়ে যাবে, একটু চেকিং হচ্ছে।
আজকে ইন্টারনেট একটু স্লো, সেজন্য দেরি করতেছে। এই তো চলে আসলো, হ্যাঁ অ্যাড হয়ে গেল, এই যে অ্যাড হয়ে গেল, আমার কাজ শেষ। এরকম সব এক্সটেনশনই নাম লিখবো, লিখে হচ্ছে লিখবো ক্রোম এক্সটেনশন, তাহলে ক্রোম এক্সটেনশন হিসেবে শো করবে। দেন এই যে নিনজাতে ক্লিক করলাম, অনেকদিন পরে এই যে এখানে হচ্ছে কি আছে, ক্লাসরুম। এই ক্লাসরুমে কি কি ফন্ট ইউজ করছে সে খুঁজতেছে। এখান থেকে হচ্ছে এখন অ্যাক্টিভেট করে দিব, অ্যাক্টিভেট করে দিব। এটা এটাতেই অ্যাড হচ্ছে এখানে, মানে অ্যাপস হিসেবে ইনস্টল হচ্ছে না কম্পিউটারে, তাই না? না না, অ্যাপস হিসেবে ইনস্টল হবে না, এটা শুধু ব্রাউজারে থাকবে। ওকে স্যার। তো এই যে নেক্সট করে করে তারা অ্যাক্টিভেট করে দিলাম। এই যে এখন হচ্ছে এই গুগল ক্লাসরুমে আসলাম, গুগল ক্লাসরুমে যে এখানে দেখা যায় এই যে গুগল সেন্স নামে ফন্ট ইউজ করছে, এই যে গুগল সেন্স, নিচের ফোনটা কি রোবোটো, ঠিক আছে দেখুন রোবোটো। তারপর হচ্ছে, তাহলে এবার বুঝেন যে আপনাদেরকে হচ্ছে রোবোটো দিছি হচ্ছে এই ওয়েব টাইপের কাজ করতে গিয়ে রোবোটো দিছি যে ইসের ফেসবুক কভারে, তো সেই রোবোটো দিয়ে আবার হচ্ছে প্রিন্ট মিডিয়াতেও কাজ করা যায়। এই যে আমরা ওয়েবসাইটে দেখি, ওয়েবসাইটে অনেক ক্লিন দেখা যায় না, এই ফন্টগুলি কেন ইউজ করে? ক্লিন ফন্ট এই জন্য ইউজ করে, মডার্ন ফন্ট। তো সেই জন্য আমরা সব জায়গায় এই ক্লিন মডার্ন ফন্ট ইউজ করার চেষ্টা করব। ও আরে আবু সাইদ সেরাম ডিজাইন করছে, বাপরে যেমনি চায় আর হয়েছে না। স্যার হ্যাঁ তো আরেকটু গুছাইতে হবে, আরো প্র্যাকটিস করতে হবে, কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা সুন্দর হয় নাই, আইকনগুলি একদমই খারাপ হয়েছে। তারপরে ফন্টের মিশ্রণ হয়ে গেছে, যেমন এটা হলো এটা হচ্ছে শেরিফ ফন্ট, আর এখানে আবার চলে আসছে স্যান শেরিফ ফন্ট, দুটার মিক্স হয়ে গেছে। তো শেরিফ ফন্ট স্যান শেরিফ ফন্ট মিক্স করবো হচ্ছে, যেমন আছে এই যে পা যুক্ত ফন্ট, এই আমরা পা যুক্ত ফন্ট, এটা একটু দেখি যে ম্যাগাজিন ফন্ট, ম্যাগাজিন ইমেজ, দেখি ম্যাগাজিনে কি টাইপের ফন্ট ইউজ করে সেটা একটু দেখি। এই যে দেখেন ম্যাগাজিনের ফন্টের মধ্যে দেখেন এই যে ফ্যাশন, এই ফ্যাশনে কিন্তু দেখেন ফন্টের শেষে পা আছে, খেয়াল করছেন? জি স্যার। এই দেখেন এই যে দ্য ইয়ার অ্যাহেড টাইম, দেখেন এখানে ফন্টের শেষে পা আছে, মানে একটু আলাদা আলাদা মাথা আছে। এটা এই জন্য বললাম, আর এই জন্য আপনাদেরকে বললাম যেটা সেটাই দেখেন, এই যে প্র্যাকটিক্যালি দেখেন যে প্রত্যেকটা ফন্টের শেষে এক ধরনের পা আছে, মাথা আছে, মাথা বের করা আছে। তো এই ফন্টগুলি ম্যাগাজিনে ইউজ হয়, ম্যাগাজিনে ব্যবহার হয়, নিউজ পেপারে ব্যবহার হয়, মানে যত বিগ মানে অনেক বড় বড় টাইপের ফন্ট অনেক লিখা হবে, টেক্সট হবে, রচনা অনেক বড় বড় রচনা আছে, সেই সব জায়গায় হচ্ছে এই ফন্ট ইউজ হবে। আর যেখানে হচ্ছে ছোট ছোট টাইপ লেখা, যে শর্ট লেখা, যে ফোন নাম্বার লিখলাম, হটলাইন লিখলাম, অ্যাড্রেস লিখলাম, সেই সব ক্ষেত্রে হচ্ছে ঠ্যাং ছাড়া ফন্ট ইউজ করতে হয়, ঠিক আছে, পা ছাড়া ফন্ট, মানে মডার্ন ফন্ট, ঠিক আছে। ওকে স্যার। তো এখানে সবগুলি কভারই প্রায় একই রকম। তো যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ফন্টের এই সিলেকশনটা, এগুলি একটু প্রফেশনাল হবে। এবার বিজনেস কার্ডে আসি, বিজনেস কার্ডে যেটা হয়েছে লোগোরা একদম চাপায় খিচায়া ফেলাইছে, ঠিক আছে, একদম পুরো খিচায়া ফেলাইছে। রাইট স্যার, এটা আমি কালকে চিন্তা করছি স্যার। তারপরে হচ্ছে এই যে একটা শেপ তৈরি করা হয়েছে, যে এরকম এই টাইপের শেপ। তো এখানে এই শেপের এই সাইডটা একটু মোটা দেখা যাচ্ছে, এই সাইডে একটু চিকন দেখা যাচ্ছে, মানে একটু সরে গেছে বৃত্ত, এই বৃত্ত যেটা বৃত্ত কপি হয়েছে সেই বৃত্তটা এদিকে একটু চাইপা গেছে।
এটা একটা প্রবলেম হয়েছে। আইকনগুলি, এই আইকনগুলি নিচের এই আইকনগুলি বেশ ভালো সুন্দর করে সাজানো হয়েছে, শুধু ফেসবুক আইকনটা আবার লাগিয়ে গেছে ইসে বডিতে। এখন একটা বিষয় খেয়াল করতে হবে, আমি যেহেতু কোনো আইকনের পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করি নাই, তাহলে ফেসবুক আইকনের পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করবো না। ফেসবুক আইকনে ব্যাকগ্রাউন্ড ছাড়া পাওয়া যায়, শুধুমাত্র এফ পাওয়া যায়, ঠিক জি আছে? স্যার। শুধুমাত্র এফ পাওয়া যায়, এফ ফর ফান, এফ ফর ফেস। তো এই কি বলে আবু সাইদ, আরো প্র্যাকটিস করতে হবে, আশা মানে আস্তে আস্তে লাইনে আসতেছে। তো আপাতত নিজের এইসব এই কি বলে ভাঙ্গাচোরা ডিজাইন না আপাতত হচ্ছে ওই যে ডিজাইনের সোর্স দিলাম, সেখান থেকে ডিজাইন নিয়ে আইসা ওইখান থেকে ডিজাইন দেখে একটু ফলো করে কাজটা করতে হবে, ঠিক আছে? ওকে স্যার, ওকে স্যার। ওকে, এইবার হচ্ছে এখানে যেটা হয়েছে, এখানে এই লেখাটা হচ্ছে হাইলাইটেড, কিন্তু এই লেখার সাথে এই পয়েন্টগুলি হাইলাইটেড হয়েছে বেশি, মানে আইকন বেশি বড় দেখা যাচ্ছে, সেজন্য এদিকে নজর চলে যাবে আগে। তো নজরটা যাইতে হবে আগে এইখানে যাইতে হবে, কারণ এটার উপর ফোকাসিং বিষয় হচ্ছে এটা। তো এখানে শেষে দিয়ে আমার একটা দাড়ি দেওয়া হয়েছে, এই দাড়িটা না দিয়ে এদিকে না দিয়ে এদিকে দিলে ভালো হইতো হয়তো। হ্যাঁ, আরো কিছু কালার ইউজ করা যাইতো। একটা বিষয় বলি, সেটা হচ্ছে প্রথমে বিজনেস কার্ডের প্রথমে বলছিলাম যে দুইটা কালারের প্রতি মানুষের নজর যায়, চোখ যায় বেশি। একটা হচ্ছে রেড কালার আর একটা হচ্ছে ইয়েলো কালার, ঠিক আছে? কোনো কিছু যদি ইন্ডিকেট করতে হয়, কোনো কিছু যদি মানে হাইলাইট করতে হয়, সেখানে রেড কালার ইউজ করতে হয়, ঠিক আছে? এখন এই জায়গায় আমি কিভাবে রেড কালার ইউজ করতাম? স্যার আমি কি টেক্সট দিলে রেড কালার ইউজ করবো না? টেক্সট কালার তো রেড দিলে দেখা যাবে না। টেক্সটের নিচে কোনো একটা শেপ ইউজ করতে হবে, যেই শেপটা একটু সৌন্দর্য থাকবে, একটু বাঁকা থাকতে পারে, বা একটু বলে কার্ভ থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। সেটার মাধ্যমে হচ্ছে আমি সেই শেপের উপরে এই লেখাটা তখন হোয়াইট করে দিলাম, তাহলে এটা দেখা যাবে। মানে বিষয়টা হচ্ছে ইন্ডিকেট, যখন বলে যে ডান দিকে মোড় নিন, তখন খেয়াল করবেন ওটা ইয়েলো কালার থাকে বলে, এবং ওটা রিফ্লেক্টিভ প্রিন্ট ইউজ করে, যেন রাত্রেবেলা গাড়ি ড্রাইভার ওখানে লাইট মারলে ফোকাসিং হয়, এই জন্য সে ডানে মোড় দিতে তার সুবিধা হয়, ঠিক আছে? এখন তারা ইন্ডিকেট করা থাকে কোনো বিষয়, ইন্ডিকেট কোনো একটা বিষয়ে হাইলাইট বা ইন্ডিকেট, যেমন ডেঞ্জার জোন যখন লেখা থাকে, তখন লেখা থাকে যে রেড কালারের একটা বক্স থাকে, ফিল কালার, ওটার উপরে ডেঞ্জার জোন লেখা থাকে, হয় ব্ল্যাক কালার, নয়তো ইয়েলো কালার, নয়তো হোয়াইট কালার, এইভাবে লেখা থাকে। তাহলে এই হচ্ছে বিষয়, যে ফোকাসিং বিষয়, যে বিষয়টা ফোকাস করব সেই বিষয়টাতে রেড কালার বা ইয়েলো কালার একটা বিষয় নিয়ে আসতে হবে, সংমিশ্রণ নিয়ে আসতে হবে, যেন ওই জায়গাটা ফোকাস হয়, ঠিক আছে? জি স্যার। তারপরে এখানে এইভাবে ইউজ করা হয়েছে। আইকন দুটা ইউজ করার দরকার ছিল না, একটা ইউজ করলেই চলতো, কারণ দুটা পৃথিবী দিয়ে হচ্ছে এখন খুব বাজে দেখা যাচ্ছে। আর সবসময় অলওয়েজ চেষ্টা করব ফিল টাইপের আইকন ইউজ করতে, তাহলে দেখতে ভালো লাগবে, কারণ ওটা ফিল থাকে, ঠিক আছে? ওটা লুকেটিভ হয়, ওটাতে নজর যায়, এবং ওটা চোখে আসে আগে। এটা ফোন নম্বর, ঠিক আছে? এটা তো দেখছিলাম মনে হয়। আর কারো ডিজাইন বাকি আছে দেখার? স্যার আমার না ব্র্যান্ড আইডেন্টিটি দেখে দিলেন না স্যার, কোনটা? মানে কি যেন ভুলেছি। নিচের দিকে দেন স্যার। এটা স্যার ব্র্যান্ড আইডেন্টিটি হোমওয়ার্ক বিজনেস কার্ড স্যার। এটা স্যার ব্র্যান্ড আইডেন্টি হোমওয়ার্ক, ওকে। এই ব্র্যান্ড আইডেন্টিতে এখানে কি ধরনের শেপ ইউজ করেছে? এই টাইপের শেপ ইউজ করেছে। এবার ফেসবুকে যাই, তো ফেসবুকে গিয়ে দেখতেছি কি এই টাইপের কোনো শেপ নাই, তাহলে এটা ব্র্যান্ড আইডেন্টি হিসেবে ম্যাচ করলো না, ঠিক মানে আছে? ওইরকমই শেপ হতে হবে স্যার, ফিগার দিয়ে। হ্যাঁ রাইট, ওরকমই দেবো। আমি স্যাম্পল দেখাই, এখানে দেখাই ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন।
শুনেন, যা কিছু বলি, যা কোনো কথা বলি, যে কোনো কিছু জানতে আগে ইন্টারনেটের দ্বারস্থ হবেন, গুগলের কাছে যাবেন, গিয়ে ওইখানে সার্চ দিবেন, ওই বিষয়টা লিখে সার্চ করবেন, তাহলে হচ্ছে নিজে নিজে অনেক কোশ্চেনের অ্যান্সার পাবেন। এই বিষয়টা মনে রাখতে হবে। ওই কি বলে, কেউ একজন আসে বলে দিবে, সেই আশায় থাকলে ওই আশাই থাকবে, সবসময় বলে দিবে না, সবসময় বলবে না। আমি তো বলছি, শুরুতেই বলছি, স্যার আমি আমি কান্না ঠিক করলে না হবে স্যার, হ্যাঁ, এটা ভাবছিলাম। শুরুতেই বলছিলাম যে আমি 20% বা 30% দেখাবো, বাকি সব পার্সেন্টই আপনার গ্যাদার করতে হবে, আপনার গেইন করতে হবে। আমি আপনার 100% দেখাবো না, কখনোই দেখাবো না। আমি আপনাকে একটা ক্লিন রাস্তা দিব, এই ক্লিন রাস্তাটাকে হচ্ছে আপনাকে রাস্তাটা মারাইতে হবে। এই যে খেয়াল করেন, ব্র্যান্ড আইডেন্টিটি দেখেন, এখানে লোগো ইউজ করছে, এখানে একটা শেপ ইউজ করছে, এই শেপটা দিয়ে দেখেন কোনো জায়গায় কাজ করছে কিনা। এই লেটার হেডও যে কাজ করা হয়েছে, ইনভেলপে সেভাবে কাজ করা হয়েছে, বিজনেস কার্ডও ওই শেপটা ওইভাবে রাখা নাই, এই শেপটা এখানে এইভাবে বোঝানো হয়েছে। এটা ছিল ব্র্যান্ড আইডেন্টিটি। তারপরে হচ্ছে আরও একটা যাই, এই যে বিহ্যান্সে আসলাম, এখানে এই ডিজাইনটা ফলো করি, যে এই যে শেপ, দেখেন এই শেপটা কোত্থেকে আসছে, এই যে লোগোর ও থেকে নিয়ে আসছে, ও এর মধ্যে এই শেপটা আছে, এই কালারটা আছে। দেখেন প্রত্যেকটা জায়গায় ইউজ করছে কিনা খেয়াল করেন। হ্যাঁ স্যার, কত জায়গায় এই যে use করছি। বিজনেস কার্ড বলেন, চাবির রিং, ইরেজার, নোটবুক, ইনভেলপ, তারপর হচ্ছে লেটার হেডের কভার, সব জায়গায়, প্রত্যেকটা জায়গায় এই ডিজাইনগুলি আছে। এটাকে বলা হচ্ছে ব্র্যান্ড এটাতে আইডেন্টিটি। করেনি স্যার। কোনটাতে করে নাই? সবগুলিতেই করছে, খেয়াল করুন ভালো করে। যেমন হচ্ছে লেটার হেডে দেখেন, পেনগুলো এইখানে যে শেপটা ইউজ করছে লেটার হেডের, এখানে এই শেপটা এখানেও আছে, এই শেপটা এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, বিজনেস কার্ডও আছে, সব জায়গায় আছে। আর কোনো কোশ্চেন আছে এই ব্র্যান্ড আইডেন্টিটি নিয়ে? কোথায় ইউজ করে নাই দেখি। না স্যার। যা কিছু বলবো তা কিছু দিয়ে হচ্ছে গুগলে একটু সার্চ করতে হবে, যে আসলে বিষয়টা কি, এটা একটু জানতে হবে। সব সময় যে ওই যে আমার উপর ভর করে বসে থাকবেন, কোথায় ইউজ করেন বলেন? হ্যাঁ, স্যার আমি যে পেনগুলোর কথা বলছিলাম স্যার, কলম স্যার, তো কলমের মধ্যে পেন দুটাতে স্যার কলম তো একেবারে ব্ল্যাক করেছে। আরে ভাই, এটা তো জাস্ট প্রেজেন্টেশনের মধ্যে কি ইউজ করবে? কলমের মধ্যে এটা কি ইউজ করার কিছু আছে? এটা করলে কি না দেখবেন, স্যার, চোখে দেখবেন আপনি? এটা করলে চোখে দেখা যাবে? কলমের কভারটাতে করা যাবে স্যার সম্ভবত। কলমের কভার তো এখানে দেয় নাই, ওই যে দিলে প্যাকেটটা হ্যাঁ, মানে অ্যাডভান্স কথাবার্তা বলেন কিভাবে, এটা বুঝি না। হ্যাঁ, কথা একটা যুক্তি নিয়ে কথা বলবেন, লজিক থাকবে, কথা বলাতে বলবেন, সেটা লজিক থাকবে, যে এই কারণে বললাম এই কথাটা। মিল্টন সরকার, গ্রাফিক ডিজাইনার, ঠিক আছে, ওকে, ভালো হয়েছে, খারাপ তো হয়নি, সুন্দর হয়েছে। শুধু এই ওয়েব আইকনটা আপনি বুঝবেন, অন্য মানুষের দিলে যেন বুঝে সেইভাবে ইউজ করবেন, মানে সবাই যেন বুঝে ওইভাবে ইউজ করবেন। যেমন এখানে কি করছেন, এই শেপ, আইকন গুলো খুঁজে পাই না স্যার, এটা একটু সমস্যা। কেন আইকন তো বলছি, ফ্ল্যাট আইকনের কথা বলছিলাম তো, ফ্ল্যাট আইকনের কথা। ডাউনলোড দিয়ে দিতে স্যার, আর কোনটা ম্যাচিং করে স্যার ওটাই বুঝতে পারি না স্যার। ফ্ল্যাট আইকনের কথা বলছি, যে ফ্ল্যাট আইকনে কি হচ্ছে, আইকন ডাউনলোড করবো আমি, আমার কি আইকন দরকার, ফ্ল্যাট আইকনে যাব। মানে এগুলি তো শুরুতেই ফেসবুক থেকেই দেখাইছি। এখন যদি এই মাঝখানে এসে যদি কোন স্যার আমি আইকন বুঝি না, তাহলে তো মাইট দেওয়া ছাড়া কোনো উপায় নাই। মন চাইতেছে যে গোবিন্দগঞ্জে গিয়ে মাইট দিই, যে এখানে যে আইকন দেখা যাচ্ছে, আর আইকন যে কালারফুল আইকন না নিয়ে, কালারফুল আইকন ইউজ না করে সবসময় চেষ্টা করবেন এই টাইপের, মানে এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আইকন নেওয়ার জন্য। লাইন আইকন স্যার, কারণ হচ্ছে এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আইকন বা ফিল আইকন নিলে হচ্ছে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, কিন্তু এখানে তো কালার চেঞ্জ করার স্কোপ নেই। এটা একটা বিষয়, এটা বুঝতে হবে। এটা এইভাবেই দেওয়া লাগবে। এটা চেঞ্জ করতে গেলে অনেক ডিফিকাল্ট। এখানে গ্রেডিয়েন্ট ইউজ করছে, মানে দুইটা কালারের মিশ্রণ আছে, তিনটা কালারের মিশ্রণ আছে, চাইলে আপনি তিনটা কালার কই থেকে আনবেন না তখন? তো এগুলির মিলাইতে হবে, যখন ম্যাচিং করতে হবে, তো ম্যাচিং করতে সময় লাগবে না? তো আইকনের পিছনে সময় ব্যয় করতে কিছু নাই, আইকনের পিছনে সময় ব্যয় করা যাবে না, ব্যয় করতে হবে ডিজাইনের পিছনে, কিভাবে আমি টেক্সটগুলি সাজাবো সেটার পিছনে ব্যয় করতে হবে। তো আইকন তো আইকনদের সাথে আমি বুঝাচ্ছি, সেটা দেখা গেলেই হলো। তো ফেসবুক কভার সুন্দর হয় নাই, ফেসবুক কভার, কারণ হচ্ছে মিল্টন সরকার গ্রাফিক ডিজাইনার, তো তার যদি ফেসবুক কভারটা হয় তাহলে এখানে ন্যাচারাল বিষয় থাকবে,
ন্যাচারাল একটা বিষয় থাকবে। যেহেতু এখানে দেওয়াই আছে, লোগো দেওয়াই আছে, লোগোর নিচে লেখা আছে লায়ন্স, তাহলে এটাই কি বলে লায়ন্স, এটাই একটা নাম, ঠিক আছে। লায়ন্স নিচে দিয়ে ছোট করে লিখে দিলেন ক্লাব, বা নিচে দিয়ে লিখে দিলেন লায়ন্স হাউস, লায়ন্স প্লাজা লিখে দিলেন, এরকম কিছু একটা করলেন। এই লেটারটা সুন্দর হয়েছে, নাইস। শুধুমাত্র একটা প্রবলেম হয়েছে, এই যে অ্যালাইনমেন্টের সমস্যা হয়েছে। যেমন এখানে যে অ্যালাইনমেন্ট ধরে আপনি কাজ করছেন, এই বরাবর কিন্তু এই লায়নটা নাই, ঠিক আছে। জি স্যার। এই কাজটা সুন্দর হয়েছে, যেমন এই কাজটা এই যে এই শেপটা এদিকে, এদিক থেকে এদিকে, এটা যদি ঘুরে দিতেন, মানে রোটেট 180 ডিগ্রি অ্যাঙ্গেলে বা হরাইজন্টালি ঘুরে দিতেন, তাহলে হচ্ছে আরো সুবিধা হতো। কি সুবিধা হতো? কারণ হচ্ছে আমরা যখন লিখি, লেটার হেডে যখন কোনো কিছু লিখি, তখন লিখতে 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 এই পর্যন্ত আসি, আইসা হচ্ছে এখানে হয়তো বা নাম থাকে, ডেজিগনেশন থাকে, ফোন নাম্বার থাকে, সিগনেচার থাকে। তো সেই এখন এটা লিখতে গেলে হচ্ছে এই পর্যন্ত লিখতে হবে, এই বাউন্ডারির পরে আর আসা যাবে না, তাহলে আপনার জায়গাটা কমে গেল। তো ক্লায়েন্টের যখন কাজ করবেন তখন জায়গা রাখার চেষ্টা করবেন, আপনি ডিজাইনও করবেন প্লাস ক্লায়েন্ট জায়গাও পাবে, লেখার জায়গাটাও সে পাবে, ঠিক আছে। এই বিষয়টা খেয়াল করবেন। যেমন এটা যদি এই শেপটা যদি এদিক থেকে না এসে এদিক থেকে আসতো, আর এই শেপটা যদি এদিক থেকে না এসে এদিক থেকে আসতো, তাহলে এখানে জায়গা পাওয়া যেত। এই বিষয়গুলো খেয়াল করতে হবে। ওভারঅল লেটার হেড ডিজাইনটা সুন্দর হয়েছে, অ্যালাইনমেন্ট ছাড়া। আর কি বলবো? হ্যাঁ, লাইনে আছে স্যার একটা তো বেজে গেছে স্যার। ভাই? টাইমের দিকে তাকে কি করবেন? টাইম দিয়ে কি করবেন বলেন? ওকে স্যার। যার টাইম নিয়ে সমস্যা সে চলে যাবেন। একটা বাচ্চা স্যার, আমি গেলাম গা, ঠিক আছে। স্যার বলেন। স্যার যে কার্ডে এর কথা বলছিলাম, বর্ডারের কথা। হ্যাঁ, আচ্ছা, আজকে যেহেতু আর বর্ডার দেখানোর সুযোগ নাই, কালকে দেখা দিব এই বর্ডার, মনে করে দেবেন, মনে করে দিলে দেখা দেবো, ভুলে গেলে কিন্তু শেষ। আচ্ছা স্যার। এখন দেখাই এই কার্ডটা আমি যখন করছিলাম হচ্ছে এই কার্ডটা হচ্ছে ওই যে বললাম প্রায় 1050টা ডিজাইন সাবমিট হয়েছে, তারপরে হচ্ছে ক্লায়েন্ট আমার নক করছে। তো 1050টা ডিজাইন আপলোড হয়ে যাওয়ার পরে গিয়ে আমি ডিজাইন করছি, এবং হচ্ছে তারপরে হচ্ছে প্রায় 1200 না 1300 ডিজাইন আপলোড পড়ছে, জমা পড়ছে। সর্বশেষ গেইন করছি আমি, কারণ আমারটাই ভালো ছিল, এই মানে আমারটাই ক্লায়েন্টের কাছে ভালো লাগছে। কারণ আমি বোঝানোর চেষ্টা করছি যে বিষয়গুলো ছিল সেগুলো নিয়ে একটা ফোকাসিং করার চেষ্টা করছি, এবং সে যেভাবে ডেসক্রাইব করছে সেটা সুন্দরভাবে সাজানোর চেষ্টা করছি। দেখা যায় স্ক্রিন আসতেছে, এখন আসে নাই, স্ক্রিনটা আসুক। এমনিতে স্ক্রিনে সাদা সাদা দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, সাদা দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে কার্ড চলে আসলো, এই দেখেন 10% অফ ইউর অর্ডার, ঠিক আছে, রেড কালার। এই ফন্টটা ইউজ করা, আমি যে ফন্ট ইউজ করছি সেটা হচ্ছে মন্টসেরাট, ঠিক আছে, মন্টসেরাট নামে একটা ফন্ট আছে, সেই ফন্ট ইউজ করছি। তো এই ফন্টটা হচ্ছে এক্সট্রা বোল্ড, 10% একটু মোটা, আর অফ ইউর অর্ডার এটা একটু চিকন। তো এটা ইন্ডিকেট করছি ব্যাক সাইডে সবার, মানে যখন ব্যাক সাইডে যাবে একটা মানুষ, সবার আগে এখানে নজর যাবে উপরে, কারণ রেড কালার, ঠিক আছে। তারপর হচ্ছে ওভার 450 কালার চয়েসেস, এইভাবেই লিখছি। অফারিং হাই এন্ড অ্যান্ড এক্সোটিক স্পন্সরশিপ প্রোগ্রাম। হ্যাঁ, আর এখানে আমি কি বলে ওই যে আইকন ইউজ করছি আমার মতো, কিন্তু ক্লায়েন্ট চাইছে যে, ক্লায়েন্ট বলছে যে আরে তুমি কি বলে জেনুইন আইকনটাই দাও, খারাপ দেখা গেলেও দাও, ভালো দেখা গেলেও দাও, কোনো সমস্যা নেই। তা আমি ইউজ করছি, সে পারমিশন দিয়েছে জন্য আমি ইউজ করছি। এবং আমি এখানে এটা হচ্ছে হোয়াইট কালার ইউজ করতে পারতাম, এই লেখাটা, এই যে এলিট কোটিং এলএলসি, এটা আমি হোয়াইট কালার ইউজ করতে পারতাম না? জি স্যার। পারতাম, কিন্তু এটা হোয়াইট কালার ইউজ করলে গতানুগতিক কি হতো, এটার মতো দেখা যেত, যে এটা এরকম একটা পয়েন্ট এখানে দেখা যেত, এই জন্য করি নাই, এর জন্য রেড কালার ইউজ করছি। আমার স্পন্সরশিপ অ্যাভেলেবল ফর এক্সোটিক শো কার্স অ্যান্ড বাইকস, এই কথাটা আমাদের ব্রিফে দেখা ছিল না, যখন এই ডিজাইনটা চূড়ান্ত হইলো তখন সেই লাইনটা দিছে, ঠিক আছে।
এই জন্য এই লাইনটার দিকে তাকানোর দরকার নেই, আপনারা এই লাইনের দিকে তাকানোর দরকার নেই, আপনারা বাকি উপরের ডিজাইনগুলো দেখবেন। সে একটা ডিজাইন স্যাম্পল দিছে, সেই স্যাম্পলটাই হচ্ছে আমি ফলো করছি এবং সেটাই আছে, ঠিক আছে। আর এখানে আসি, এখানে আসার পর লোগো, নেম, পারফেকশন, ড্রাইভেন সবকিছু ঠিক আছে, লোগোটা একটু বড় করছি, তার নিচে হচ্ছে এই আইকন দুইটা আর লেখাটা এভাবেই দিছি, আর তার নিচে এই যে ফোন নাম্বার বাকি অ্যাড্রেস সাজাইছি, দেখছেন দুটা। এই ওয়েব হচ্ছে একটা পাশে ইউজ করছিলাম, সে বলছে যে দুই পাশে ইউজ করো, সেজন্য আমি এইভাবে ইউজ করছি, এই যে দুই দিকে দুটো আইকন দিয়ে দিছি। এবার বুঝছেন কিভাবে এটা সাজানো হয়েছে, মানে তার বর্ণনা অনুযায়ী, তার কথা অনুযায়ী সব ঠিক আছে। জি স্যার। জি স্যার। তো এই জন্য স্যার উপরে অ্যালাইনমেন্ট সম্পর্কে একটু বলেন স্যার। বুঝি নাই স্যার প্রথম কার্ডটার অ্যালাইনমেন্ট সম্পর্কে, মানে ব্যাক পার্টটা, ব্যাক সাইডে Text align। হচ্ছে সেন্টার অ্যালাইন করা হয়েছে, ওখানে তো অ্যালাইনমেন্ট অন্য কোনো অ্যালাইনমেন্ট নাই, সব সেন্টার। ফ্রন্ট সাইডে যে অ্যালাইনমেন্ট সেটাও সেন্টার, সবই সেন্টার অ্যালাইন করা। মানে এটা এই জায়গাটাতে এমন ভাবে অ্যালাইন করা হয়েছে যে দেখতে যেন খারাপ না লাগে, সেইভাবে অ্যালাইন করা হয়েছে। বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। দেখেন আরো ডিজাইন সাবমিট করছিলাম, আরো কিছু ডিজাইন সাবমিট করছি, এটা তো স্যাম্পল, এটা তো তার স্যাম্পল। এই যে এটা সাবমিট করছিলাম, এটাও সাবমিট করছিলাম, কিন্তু সরি এটা আমি দেই নাই, এটা অন্য একজন দিছে, কিন্তু ওই যে বললাম ব্লু কালার ইউজ করছে, ব্লু কালার মার্জিত, ঠিক আছে, কিন্তু এখানে ব্লু কালারটা ম্যাচ করে না, এখানে রেড কালার দিলে ম্যাচ করতো। তো আমি কি করলাম, ওই যে পার্থক্যটা দেখছেন কেন পছন্দ করছে। জি স্যার। তারপরে এটাও আমার করা, এই ডিজাইনটাও আমার করা, এটা হচ্ছে আমি লম্বি করছি, সে একটা লম্বি স্যাম্পল দিছে না, সেটা হিসাবে করলাম, মানে ভার্টিক্যাল কার্ড, ভার্টিক্যাল ডিজাইন, এটা এইভাবে করছিলাম। এই যে আমিও দিয়েছিলাম কিন্তু 10% অফ ইউর অর্ডার, ব্লু কালার ইউজ করছিলাম। তো পরে আমি দেখছি যে আবার কি বলে, পরে আমি দেখলাম যে এই কালারটা সুন্দর দেখা যায় না, মানে প্রেজেন্ট করছি। আবার এখানে কি করছি, ওভার 450 প্লাস কালার চয়েসেস, এই 450 এসে ইন্ডিকেট করে দিছি, এটা একটু আলাদা দেখা। যদি আমি এখানে রেড কালার দিতাম তাহলে এটা তাকায় থাকতো একদম, ঠিক আছে, একদম নজরটা এখানেই থাকতো। হ্যাঁ, এখানে রেড ইউজ করতাম, নজর ওখানেই থাকতো। আবার যদি এই জায়গাটুকু, এই যে এখানে সার্ভিং দ্য গ্রেটার আটলান্টা এরিয়া, আবার এখানে হচ্ছে এই কথাটা, এটাও যদি রেড কালার ইউজ করতাম তাহলে এটাও তার চয়েসে আসতো, সে এটাও চয়েস করছিল, শুধু বলছিল এটা নিয়ে কি করা যায়। তারপরে বলছিলাম যে আমি তো চেঞ্জ করে দিতে পারি, যেমন হচ্ছে এই কাজগুলো আমি রেড কালার করে দিই। পরে তাকে যখন রেড কালার করে পাঠাইছি তখন সে এটাও নিছে, ওইটাও নিছে, দুইটাই নিছে। কিন্তু সে পরে যখন প্রিন্ট করছে, প্রিন্ট করে আমাকে বলছে যে আমি তোমার ওই কার্ডটা প্রিন্ট করছি, এটা প্রিন্ট করা নেই। এই যে ব্ল্যাক, এটা করছিলাম ব্ল্যাক কালার দিয়ে, এখানে রেড কালার ইউজ করছিলাম, কিন্তু এই রেড কালারটা এখানে ম্যাচ করা নাই, কিন্তু করছি। এইভাবে কাজের ভেরিয়েশন করতে হবে, আস্তে আস্তে ডেভেলপ হবে, ঠিক আছে, ধৈর্যই তো আপনার ডিজাইন চলে আসবে না। বুঝছেন? জি স্যার। এই জন্য এবার তো বুঝছেন যে মানে কাজের ধরনটা কিভাবে হয়। আমি কিছু কাজ দিচ্ছি, কিছু কাজ করবেন আপনারা, সেটা আমি লিখে দিচ্ছি কি কি করবেন। প্রথম 1 নম্বর হচ্ছে প্রফেশনাল ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করবেন, ইমেল অ্যাড্রেস এটা ক্রিয়েট করবেন। 2 নম্বর হচ্ছে এই প্রফেশনাল ইমেল অ্যাড্রেস দিয়ে, ওই ইমেল অ্যাড্রেস দিয়ে হচ্ছে লিঙ্কডইন খুলবেন, LINKEDIN, লিঙ্কডইন ক্রিয়েট করবেন, প্রোফাইল। এটা একটা সোশ্যাল মিডিয়া সাইট, ফেসবুকের মতো, ঠিক আছে। লিঙ্কডইন প্রোফাইল মানে ক্রিয়েট করবেন, প্রোফাইল ক্রিয়েট, আর কিছু করবেন না। সাজানোর দরকার নেই, সাজাবো পরে, সাজানোর ধরনটা দেখাই দেবো, পরে দেখাই দেবো, ওগুলি আমি ডিটেলস পরে বলবো। লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করবেন। তারপরে ফেসবুকে হচ্ছে এই ইমেল অ্যাড্রেস দিয়ে তো ফেসবুক, মানে আপনার তো একটা পার্সোনাল ইমেল ফেসবুক আছেই, আরেকটা ফেসবুক ওপেন করার চেষ্টা করবেন,
সেটা হচ্ছে এই এই ইমেল অ্যাড্রেস দিয়ে, যেই ইমেল অ্যাড্রেসটা বানাবেন সেটার মাধ্যমে আরেকটা ফেসবুক ওপেন করবেন। এই এই কাজগুলি এগুলি ইউজ করা হবে হচ্ছে শুধু মার্কেট প্লেসের জন্য, অন্য কোনো জায়গায় ইউজ করা হবে না। তারপর হচ্ছে একটা ফোন নাম্বার নেবেন, সেই ফোন নাম্বারটা যেন আজীবন আপনার কাছে থাকে, যেন চেঞ্জ না হয়, ঠিক আছে? পার্মানেন্ট ফোন নাম্বার। ফোন নাম্বার ব্র্যাকেটে লিখে দিলাম পার্মানেন্ট। এই পার্মানেন্ট ফোন নাম্বারটা রাখবেন, কোনো উল্টা পাল্টা করতে পারবেন না। আর হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড তো সবার আছে না? হ্যাঁ জি স্যার। স্যার। ন্যাশনাল আইডি কার্ড সবার আছে, কিন্তু এখানে কথা আছে, এই ফাইবারে যারা কাজ করতে চান, যারা ফাইবারে নিয়ে কাজ করতে চান, তাদের যদি ব্যক্তিগত এই ন্যাশনাল আইডি কার্ড আছে কিন্তু স্মার্ট কার্ড নাই, তাদের জন্য ফাইবার একটু ডিফিকাল্ট। মানে ফাইবার ডিফিকাল্ট মানে ফাইবার থেকে টাকা আনাটা ডিফিকাল্ট, ঠিক আছে? টাকা উঠে দিয়ে কষ্ট। এই জন্য ন্যাশনাল আইডি কার্ড হলে স্মার্ট হয়, স্মার্ট আইডি কার্ড হয়। এখন যার আছে তারটা দিয়ে করবেন। যদি আপনার আব্বার নামে হয় তাহলে আপনার আব্বার নামেই করবেন, বুঝছেন? জি স্যার, আমাদের এখানে আর যদি এই ন্যাশনাল আইডি কার্ড স্মার্ট কার্ড না থাকে, তাহলে যদি আপনি মন থেকে চিন্তা করেন যে আমি ফ্রিল্যান্সিং করব, তাহলে ভাই বলবো একটু কষ্ট করেন, একটু ইনভেস্ট করেন, 6,500 বা 7,000 টাকা খরচ করে একটা পাসপোর্ট বানান। এটা আপনার সারা জীবনের কাজে লাগবে, কারণ পাসপোর্টটা করলে আপনার আরো কাজে লাগবে। শুধুমাত্র ফাইবারের টাকা তুলে আনার জন্য কাজে লাগবে বিষয়টা এমন না, আরো অনেকগুলি কাজ আছে যেগুলি কাজের জন্য পাসপোর্ট খুব এসেনশিয়াল। যেমন একটা ডুয়েল কারেন্সি কার্ড, মনে করেন আপনার কাছে পেওনিয়ার কার্ড নাই, পেওনিয়ার কার্ড আপনার কাছে নাই, তো পেওনিয়ার কার্ড দরকার নেই, মানে পেওনিয়ার কার্ডে আপনার অ্যাভেলেবল টাকা নাই। পেওনিয়ার কার্ডে টাকা আনা যায় হচ্ছে মার্কেট প্লেসের মাধ্যমে টাকা আনা যায়, আর কোনো ব্যক্তির কাছ থেকে নেওয়া যায়, এইভাবে নেওয়া যায়। কিন্তু ব্যক্তির কাছ থেকে নিতে গেলে একটা ঝামেলা পোহাইতে হয়। আমি জাস্ট এখানে এন্টার দিয়ে দিলাম। এই কাজগুলি আগে রেডি করবেন। 4 নম্বর, এই 4টা কাজ রেডি করবেন, 1 2 3 4, এই 4টা রেডি করবেন। 5 নম্বরটা হাতে রাখলাম। পাসপোর্ট করলে আরো কাজে লাগে, যে বললাম যে ডুয়াল কারেন্সি কার্ড। ডুয়াল কারেন্সি কার্ড মানে যেই কার্ডের মধ্যে 2টা কারেন্সি ইউজ করা যায়, সেটা বাংলাদেশ থেকে করা যায়। এরকম কার্ড আছে, যেমন হচ্ছে স্বাধীন কার্ড, তারপর হচ্ছে আকুয়া কার্ড। এই 2টা কার্ড খুব ভালো, আর তার মধ্যে আকুয়া কার্ড খুব ভালো। আকুয়া কার্ড হচ্ছে এই ইস্টার্ন ব্যাংক, ইস্টার্ন ব্যাংক থেকে হচ্ছে পাওয়া যায়। তো আকুয়া কার্ড হচ্ছে ডুয়াল কারেন্সি কার্ড, ইউএসডি আর হচ্ছে বিডিটি, বাংলাদেশি টাকা, আর এটা হলো ইউএস ডলার। তো 2টা কারেন্সি ইউজ করা যায়। ওই কারেন্সি 2টা কারেন্সি, এখন বাংলা টাকা তো আপনি সবসময় থাকে আপনার কাছে, কিন্তু ডলার কি থাকে? ডলার থাকে না। তো পাসপোর্টের মাধ্যমে হচ্ছে এন্ডোর্স করা যায়, $10,000 পর্যন্ত এন্ডোর্স করা যায়। তো এই $10,000 আপনি ঢুকে আপনি কাজ করতে পারবেন। আপনি $200 ইন করলেন, করে হচ্ছে আপনার ফেসবুকে একটা কাজ আছে, ফেসবুক বুস্টিং আছে, আপনার পেজ বুস্ট করতে হইতে পারে, অ্যাডভার্টাইজমেন্ট দিতে হইতে পারে, বা একটা ডোমেইন হোস্টিং নিতে হইতে পারে। তো আপনি এই কার্ডের মাধ্যমে কিনতে পারবেন, করতে পারবেন। সেজন্য এটা এসেনশিয়াল, অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে দরকার। তো সেজন্য বললাম পাসপোর্ট হলে বেস্ট। পাসপোর্ট হলে কারোর কাছে যাইতে হবে না, না আপনার কাছে যেতে হবে, না আমার কাছে যেতে হবে, নিজের কাছেই সবকিছু। বুঝতে পারছেন? জি স্যার। স্যার স্মার্ট আইডি কার্ড দিয়ে হবে না যেগুলো বললেন? হ্যাঁ, স্মার্ট আইডি কার্ড দিয়ে হবে, স্মার্ট আইডি কার্ড দিয়ে হবে। স্মার্ট আইডি কার্ড থাকলে আর লাগবে না, কারণ আপনার এই ফাইবার অ্যাকাউন্টে ক্রিয়েট করতে গেলে আমার পেওনিয়ার অ্যাকাউন্ট করে চিন্তা করতে হবে, কারণ আমি টাকাটা কিভাবে আনবো। পেওনিয়ার অ্যাকাউন্ট করতে হবে। পেওনিয়ার অ্যাকাউন্টের সাথে তখন আপনি বিকাশ তো কাজ করে না, রকেট কাজ করে। রকেট অ্যাকাউন্ট অ্যাড করলে বিকাশের কি বলে এই পেওনিয়ার থেকে আপনি রকেটের মাধ্যমে টাকা তুলতে পারবেন। আর পেওনিয়ার রকেটের মাধ্যমে টাকা আসতে, টাকা মানে ট্রানজাকশন, মানে টাকা মার্কেট প্লেস থেকে যখন টাকা ছাড়া হয় তখন টাকা চলে আসে 2 থেকে 3 দিনের মধ্যে টাকা চলে আসে, বাংলা টাকা কনভার্ট হয়ে চলে আসবে। বুঝছেন? এই যে এখানে নোট দিলাম, এই নোটটা একটু কষ্ট করে কপি করে নিয়ে যান, কারণ আমি যখন এখান থেকে বের হয়ে যাবো আবার এগুলি হারিয়ে যাবে, ঠিক আছে? তো কপি করে নিয়ে যান, কপি করে সেভ করে রাখেন। এই কাজগুলো রেডি করেন। প্রফেশনাল ইমেল অ্যাড্রেস বলতে হচ্ছে আপনি নিজের নামে না করে আপনি একটা কোম্পানি টাইপ নাম ঠিক করবেন, ঠিক আছে?
মনে করেন জিএফএক্স স্টুডিও, জিএফএক্স হাব, ঠিক আছে? আমি জাস্ট এক্সাম্পল বললাম, এগুলি যে পাওয়া যাবে বিষয়টা এমন না। যেই নামগুলি বললাম সেই নামগুলি ঠিক করলেন, ঠিক করার পরে আবার সার্চ করবেন যে সাপোজ জিএফএক্স হাব বলছি, gfxhub.com এরকম নামে কোনো সাইট আছে কিনা সেটা খুঁজবেন, মানে ডোমেইন চেক করবেন। এখানে দেখা যাবে না এটা কি বলে কোনো একটা ডোমেইনের সার্ভার যাবে, যেমন হচ্ছে কি বলে GoDaddy অথবা নেমচিপ। হ্যাঁ, নেমচিপের মাধ্যমেও চেক করতে পারেন। এই namecheap.com এর মাধ্যমে আপনি আপনার ইউআরএল চেক করতে পারেন, যে ইউআরএল ঠিক করতেছেন সেই ইউআরএল ঠিক আছে কিনা, যে .com পাওয়া যাবে কিনা। কারণ আজকে আপনারা শিশু, কিন্তু 2-4-6 মাস পরে রাইজ করবেন। মনে করেন আপনারা আজকে টিনেজ, মনে করেন 14-15 বছর বয়স মার্কেটে ঢুকতেছেন, কিন্তু 5-6 মাস পরে আপনারা কি বলে 21-22 বছর হয়ে যাবে মার্কেট প্লেসে, মানে কাজ করতে করতে এরকম একটা অভিজ্ঞতা তৈরি হয়ে যাবে। তখন আপনারা বড় হয়ে যাবেন। এই বড় হইলে আস্তে আস্তে এই বিষয় কি বলে, এই যে নেমচিপ কেন বলছি, নেমচিপ থেকে হচ্ছে এটা এই ডোমেইন আপনি চেক করে নেবেন, যেই নাম ঠিক করবেন সেটা হচ্ছে .com পাওয়া যায় কিনা সেটা দেখে নেবেন, অ্যাভেলেবল .com হয় কিনা। .com হইলে আপনার আজকে হলে আমি যে বললাম আজকে আপনার বাচ্চা, কিন্তু কালকে আপনারা বড় হয়ে যাবেন। বড় হয়ে যখন হবেন তখন হচ্ছে আপনাদের এই প্রতি পার্সোনালি হচ্ছে ওয়েবসাইট লাগতে পারে না, লাগবে, ভালো কিছু করতে হলে লাগবে। আর যদি এই বাজারে টিকে থাকতে না চান তাহলে লাগবে না, তাহলে কোনো কিছু দরকার নেই। তাহলে অনেক বর্ণনা দিলাম, অনেক বিস্তারিত বললাম। তো আপাতত আজকের মতো বিদায় নিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে ওকে স্যার। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, কালকে কথা হবে ইনশাল্লাহ আবার। আসসালামু ওকে আলাইকুম। স্যার, ভালো থাকবেন, শুভ বিদায়। আসসালামু আলাইকুম।